হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল ডোরা ম্যাথ সলিউশনে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসও ক্লাস 7 এর দ্বিতীয় চ্যাপ্টার সময় ও গতি নিয়েই আলোচনা করব। আগের ক্লাসগুলোতে দ্রুতি কি, বেগ কি, সরণ, অতিক্রান্ত দূরত্ব, ত্বরণ এবং স্থিতি ও গতি নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। তো নিউটনের প্রথম গতিসূত্রে উনি কি বলেছিলেন? বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতি বজায় রাখবে। এই বিষয়ে একটা গল্প বলি, শোনো। তোমরা ট্যাক্সি করে বেড়াতে গেছো। এই হচ্ছে ট্যাক্সি। ভিতরে আছো তোমরা। রাস্তায় হয়েছে কি, ট্যাক্সি গেছে বিগড়ে, ঠেলার দরকার পড়েছে। তো ভিতর থেকে তোমরা ঠেলার চেষ্টা করছো, ট্যাক্সি কিন্তু নড়ার নামও করেনি। এবার কি হলো, একটু বাইরে থেকে ঠেলার চেষ্টা করি তো। এবার বাইরে থেকে ঠেলার চেষ্টা করেছো, দেখা যাবে কি যে না, ট্যাক্সি কিন্তু চলছে এবং ড্রাইভার সাহেব ট্যাক্সিতে স্টার্ট দিতে পেরেছেন। ব্যাস, ট্যাক্সি চলতে শুরু করেছে। তোমরা বেড়াতে গেছো কোথায়? কোনো একটা পার্কে ধরো, সেখানে দোলনা আছে। দোলনা, তুমি বসে আছো, বসে গিয়ে দোলনায় ঠেলা দেওয়ার চেষ্টা করছো। দোলনা তো নড়ার নামেও করেনি। তুমি তোমার ভাইকে ডাকছো, ভাই দোলনাটা একটু পিছন থেকে ঠেলতো বাবা। ভাই কিন্তু ঠেলতে শুরু করেছে। ভাই ঠেলার সাথে সাথে কি হবে বলতো? দোলনা কিন্তু গতিশীল হবে। তো এক্ষেত্রে আমরা আমাদের গল্পে দুটো বিষয় দেখেছি। প্রথম বিষয় কি, গাড়ি চলছিল না, গাড়িকে তুমি কি করছিলে? ভিতরে বসে ঠেলার চেষ্টা করছিলে। পরে কি করলে? গাড়ি থেকে নেমে গাড়িকে ঠেলতে শুরু করলে, তখন কিন্তু গাড়ি চলতে শুরু করেছে। দ্বিতীয় ক্ষেত্রে তুমি দোলনায় চেপেছো, দোলনায় চেপে দোলনাকে দোলানোর চেষ্টা করছিলে। দোলনা কিন্তু তোমার চেষ্টায় দলেনি। কার চেষ্টায় দলেছে? ভাইয়ের চেষ্টায়। ভাই যখন পিছন থেকে দোলনায় ঠেলা দিচ্ছিল, তখন কিন্তু দোলনা দুলতে শুরু করেছে। তো নিউটনের প্রথম গতিসূত্রে কি বলা হয়েছে? বাইরে থেকে বল প্রযুক্ত না হলে। আমরা দেখতে পাচ্ছি যে বল প্রয়োগ করলে কি করতে হবে? সিস্টেমের বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে। তো আমরা জানি স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আগের উদাহরণগুলোতে দেখেছি। আমাদের বই, ব্যাগ, চেয়ার, টেবিল, এই যে স্থির বস্তু, এই স্থির বস্তুদের আমরা যদি না সরানোর চেষ্টা করি, তাহলে স্থির বস্তু কি হবে বলতো? চিরকাল যেখানে ছিল সেখানেই থাকবে। তো তোমাদের মনে হতে পারে যে ম্যাডাম আপনি যে বললেন এই গতিশীল বস্তু চিরকাল গতি বজায় রাখবে, তো সেক্ষেত্রে কি হয়? কোনো গতিশীল বস্তুকেই তো আমরা এভাবে গতিশীল দেখতে পাই না। হ্যাঁ, ঠিকই বলেছো। এই বিষয়ে একটু বলি। ধরো আমরা মেঝে দিয়ে একটা মার্বেলকে গড়িয়ে দিলাম, কি দেখবো? মার্বেলটা কিছুক্ষণ পর আস্তে আস্তে স্থির হয়ে গেছে। হ্যাঁ, তাই তো। মেঝে তো গতিশীল, সরি, মার্বেল তো গতিশীল ছিল, কিন্তু কি হয়েছে? স্থির হয়ে গেল। তাহলে কি গতিশীল বস্তু চিরকাল গতি বজায় রাখে না? এটা কি ভুল? দেখো, মার্বেল যখন মেঝে দিয়ে গড়িয়ে যাচ্ছিল, মেঝে কি করছিল? যে না মার্বেল, তুমি কিন্তু আমার উপর গড়াতে পারবে না, থামো থামো। মার্বেলকে আস্তে আস্তে থামানোর চেষ্টা করছিল। মেঝে যে বল দিয়ে মার্বেলকে থামানোর চেষ্টা করছিল, তাই হলো ঘর্ষণ বল। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মার্বেলের উপর বাইরে থেকে বল প্রযুক্ত হয়েছে, তাই মার্বেল থেমে গেছে। তাহলে আমরা বলতেই পারি যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতি বজায় রাখবে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি বিষয় জানতে পেরেছি? বলের সংজ্ঞা
এবং জাড্যের ধারণা। এক, বলের সংজ্ঞা। দুই, জাড্যের ধারণা। এখন আমরা বলের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথম গতিসূত্রে বলা হয়েছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর গতি বজায় রাখবে। তাহলে বাইরে থেকে আমরা বলতে পারি যে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুর স্থির এবং সচল বস্তুর সচল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাই হচ্ছে বল। তাহলে বল কি? বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুর স্থির এবং সচল বস্তুর সচল অবস্থার পরিবর্তন করা হয় তাই হলো বল। এরপর আমরা আসছি জাড্যের ধারণায়। বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি করবে? চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর গতি বজায় রাখবে। এই যে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা এবং সচল বস্তুর সচল থাকার প্রবণতা, এটাই হলো জাড্য। জাড্য কি? স্থির বস্তুর স্থির এবং সচল বস্তুর সচল থাকার প্রবণতাই হলো জাড্য। জাড্য হচ্ছে দুই প্রকার। স্থিতিজাড্য এবং গতিজাড্য। স্থিতিজাড্য কি? স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাই হলো স্থিতিজাড্য এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাই হলো গতিজাড্য। স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা স্থিতিজাড্য, গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাই হলো গতিজাড্য। আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝে নিই স্থিতিজাড্য আর গতিজাড্য কি। স্থিতিজাড্য সম্পর্কে একটা উদাহরণ আমি তোমাদের এখানে এক্ষুনি দেখাতে পারি। দেখো, এখানে দেখো আমি চেয়ারের উপর একটা বই রেখেছি এবং বইয়ের উপর একটি প্রশ্নপত্র নামানো আছে, প্রশ্নপত্রের উপর একটি ডাস্টার আছে। এবার দেখো আমি প্রশ্নপত্র টেনে নিলাম, কি দেখছি? ডাস্টার কিন্তু যেখানে ছিল সেখানেই থেকে গেছে। এখানে আমরা কি দেখলাম? যে বইয়ের উপর ডাস্টার ছিল, বইয়ের উপর প্রশ্নপত্র ছিল, প্রশ্নপত্রের উপর ডাস্টার ছিল। প্রশ্নপত্রকে আমি কি করছি? খুব দ্রুত গতিশীল করেছি। তো প্রশ্নপত্র গতিশীল হয়েছে কিন্তু ডাস্টার কি ছিল? স্থির ছিল। সে তার স্থিতিজাড্য ধর্মের জন্য নিজের অবস্থান বজায় রেখেছে, অর্থাৎ প্রশ্নপত্রের সাথে সাথে গতিশীল হতে পারেনি। স্থিতিজাড্যের আমরা কিছু দৈনন্দিন স্থিতিজাড্য ধর্মের ব্যবহার থেকে আমরা কিছু দৈনন্দিন কাজও করে থাকি। যেমন ধরো পাপোশে যদি ধুলো থাকে, আমরা কি করি বলতো? পাপোশকে যদি ঝাড়ি বা কোনো লাঠি দিয়ে ঠেঙাই তাহলে কি দেখবো? যে পাপোশ থেকে ধুলোগুলো নিচে পড়ে গেছে। এক্ষেত্রে কি হয়েছে? আমি যখন লাঠি দিয়ে পাপোশকে ঠেঙাচ্ছিলাম বা নড়ানোর চেষ্টা করছিলাম তখন কি হয়েছে? পাপোশ গতিশীল হয়েছে কিন্তু পাপোশের মধ্যে থাকা ধুলোরা স্থিতিজাড্য ধর্মের জন্য নিচে পড়ে এসেছে। আরো অনেক অনেক উদাহরণ আমরা স্থিতিজাড্য থেকে দিতে পারি। যেমন ধরো তোমরা যখন বাসে যাও, বাসের সিটে বসে আছো, হঠাৎ করে বাস চলতে শুরু করেছে, তখন কি হয় বলতো? আমরা পিছন দিকে হেলে যাই। কেন হয়? বাস যখন স্থির থাকে বাসের সাথে সাথে আমাদের শরীরও কিন্তু স্থির অবস্থায় থাকে। বাস যখনই গতিশীল হওয়ার চেষ্টা করে আমাদের শরীরের নিচের অংশ অর্থাৎ পা বাসের সাথে সাথে বুঝতে পারে যে আমার কিন্তু গতিশীল হওয়ার দরকার আছে। আর আমাদের শরীরের উপরের অংশ স্থির ছিল, সে কি করে? স্থিতিজাড্য ধর্মের জন্য নিজের অবস্থান বজায় রাখার চেষ্টা করে এবং বাস চলার সাথে সাথে আমরা কি হয়? পিছন দিকে হেলে পড়ি। এরপর আমরা আসছি কিছু গতিজাড্যের উদাহরণে। এখন গ্রীষ্মকাল, আমাদের মাথার উপর তো সবসময় ফ্যান চলছে, হঠাৎ করে কারেন্ট চলে গেল, কি দেখবো? যে ইলেকট্রিক যাওয়ার সাথে সাথেই কিন্তু ফ্যান থেমে যাচ্ছে না, কি হয়? আস্তে আস্তে ঘুরতে ঘুরতে থামে। এটাই হচ্ছে ফ্যানের
গতিজাড্য ধর্ম। ফ্যান কি ছিল? গতিশীল ছিল। ইলেকট্রিক যাওয়ার সাথে সাথে কি তার স্থির হয়ে যাওয়ার কথা, মানে সে যে শক্তিটা পাচ্ছিল সেই শক্তিটা সে কিন্তু পাচ্ছে না। কিন্তু গতিজাড্য ধর্মের জন্য ফ্যান কি করে? ঘুরতেই থাকে। আবার দেখো, আমাদের স্কুলে যখন স্পোর্টস হয়, তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই নাম দিয়ে থাকো কোনো না কোনো খেলায়। তো যারা দৌড়ে নাম দাও, কি হয় বলো তো? তোমরা যখন দৌড়ে আসো এবং নিজের দৌড়ানো কমপ্লিট করো, তখন কি হয়? কমপ্লিট করার সাথে সাথে কি তোমরা থেমে যেতে পারো না? কি হয় বলো তো? কিছুটা তোমরা কি হয়, হুমড়ি খেয়ে পড়ে যাও, মানে ছুটে চলে যাও। এটাও কিন্তু গতিজাড্য ধর্মের জন্য। তুমি স্থির হওয়ার চেষ্টা করো, কিন্তু তুমি স্থির হতে পারো না। কি হয়? গতিজাড্য ধর্মের জন্য কিছুটা হলেও তুমি সামনের দিকে এগিয়ে যাও। আর একটু বলি, দেখো আমরা যখন দেখি পাখিদের আকাশে উড়ছে, আকাশে উড়তে উড়তে পাখি কি করে বলো দেখি? ডানা মেলে কিছুক্ষণ স্থির হয়ে উড়তে থাকে। এটাও সেই গতিজাড্য ধর্মেরই কিন্তু উদাহরণ। পাখি কি করছিল? গতিশীল ছিল এতক্ষণ। এরপর সে যখন ডানাকে স্থির করে দিয়েছে, তার গতিজাড্য ধর্মের জন্য সে কিন্তু কিছুটা ওই অবস্থাতেই উড়ে যেতে পারবে। তাহলে দেখো, আমরা স্থিতিজাড্য, গতিজাড্য কি এবং তার যে উদাহরণ, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যা যা বিষয়ে আলোচনা করা হয়েছে। যদি না বুঝতে পারো, তোমরা কমেন্টে লেখো কি বিষয়ে বুঝতে পারছো না এবং কোন কোন ক্লাস তোমাদের দরকার। আমি অবশ্যই চেষ্টা করব আমার মতো করে তোমাদের বোঝানোর। আজ এ পর্যন্তই। পরের ক্লাসে নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। বাই বাই।